তে শুয়ে আছে। জাংকুক পাতলা কাঁথা টেনে দেয় তের গায়ে। জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশে বৃত্তাকার চাঁদ। হারিকেনের আলোয় আবেশে এক অনুভবে মগ্ন হয়ে জাংকুক তেকে জানায়, দেখো তাদের গায়েও দাগ আছে, তোমার গায়ে নেই। এই বলে জাংকুক বারান্দায় যায়। জাংকুকের হঠাৎ মনে পড়ে তেকুকের কথা। আকাশের দিকে দৃষ্টিপাত করে। আকাশের তারাদের দেখতে দেখতে চোখের তারায় ভেসে ওঠে তেকুকের জন্ম। সেদিন সকালে তের খিচুড়িযুক্ত ব্যথা শুরু হয়। ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে তা ঘন হতে থাকে। তের যন্ত্রণা দেখে জাংকুক অন্যদের মতো আচরণ শুরু করে, দিক দিশা হারিয়ে ফেলে। প্রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকে জাংকুকের মনের কোণে বাঁচতে থাকে তে হয়তো মারা যাচ্ছে। হাসপাতালে পৌঁছাতে ডাক্তাররা তেকে কেবিনে নিয়ে যায়। জাংকুক ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। বাইরে থেকে তের আর্তনাদ শুনে জাংকুক চিৎকার করতে শুরু করে, ওর ব্যথা কমছে না কেন? ওর ব্যথা কমান, ওষুধ দিন। এখানে কি ভালো ডাক্তার নেই? 100 টাকা লাগে আমি দিব, ওর ব্যথা কমান। ফরিনা, জেহব, লতিফা, মজিদ এরা সবাই উপস্থিত ছিল এখানে। কেউ জাংকুককে শান্ত করতে পারছিল না। জাংকুকের চিৎকারে কেবিনের সামনে ভিড় জমে যায়। পুরো হাসপাতালে একটা মাত্র চিৎকার বাজছে, ব্যথা কমা, ওর ব্যথা কমাও। এখনো কেন কাঁদছে? ডাক্তার এতক্ষণ ধরে কি করছে? আমার বউয়ের কিছু হলে আমি সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। জাংকুকের চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার হুমকি দেয়। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এক সময় তের কান্না থেমে গেল। শিশুর কান্নায় মুখরিত হলো চারপাশ। অজানা এক শিরনে জাংকুকের গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়ে। একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। জাংকুক দ্রুত তের সঙ্গে দেখা করলো। তে হাসছে। তের হাত ধরে চোখে জাংকুক বলল, ঠিক আছো? তে মাথা নাড়ালো। দুর্বল গলায় কোনো মতো বলল, ও এসেছে, আমাদের কাছে চলে এসেছে। জাংকুক যখন তেকুককে দেখলো একটা সংকোচ আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো জাংকুককে। মনের ভিতর ঘুরপাক খেতে থাকলো এক আতঙ্ক। এই হাত দিয়ে নিষ্পাপ শিশুটাকে স্পর্শ করলে যদি অপবিত্র হয়ে যায়? পিতা সন্তানকে কোলে নিচ্ছে না, ব্যাপারটা দেখে যখন সবাই বলাবলি করছিল তখন জাংকুক সদ্য ভূমিষ্ঠ সন্তানটিকে বুকের কাছে আঁকড়ে ধরে। সেদিন কি জাংকুক বুঝেছিল তার ছোঁয়ায় ফুটফুটে শিশুটিকে সত্যি কালো অন্ধকার ঘিরে ফিরেছিল চারদিক থেকে? স্মৃতি রমোহন করে জাংকুকের গলা চলছে, বুকের ভেতরটা হাহাকার করছে। হঠাৎ দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরতেই জাংকুক শান্ত হয়ে যায়। তে ঘুম ঘুম চোখে বলে, কি করছেন? তারা গুনছি। কয়টা গুনলেন? 70টা। জাংকুকের গায়ের ওম গভীরভাবে অনুভব করার জন্য তে আরো শক্ত করে জড়িয়ে ধরলো জাংকুককে। জাংকুক আকাশের দিকে চোখ রেখে বলল, মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানো? কি? তোমাকে নিয়ে হাঁটতে বের হই, সারা জীবন পাশাপাশি হাঁটতে থাকি। কখনো যেন প্রবীণ না হই, তৃষ্ণা না লাগে, হাতে হাত রেখে অনন্তকাল হেঁটে যাই। অমরত্ব চাচ্ছেন? জনম জনম তোমার সাথে থাকার অমরত্বই চাই। নশ্বরী দুনিয়াতে অবিনশ্বর জীবন চাই। আমরা জান্নাতে অনন্তকাল একসাথে থাকবো ইনশাআল্লাহ। সেদিন এই কথায় জাংকুক থমকে যায়, বুকে কিছু একটা বিধে। কে বলে, বলো ইনশাআল্লাহ। জাংকুক বিড়বিড় করে বলেছিল, ইনশাআল্লাহ। চলো এবার আমরা অনন্তপুরের কাহিনীতে ফিরে আসি। সুগা শুটিং এর জায়গায় ব্রাইডের সাথে দেখা করতে এসেছে জিমিনকে কিভাবে বিয়ের কথা বলবে সেই ব্যাপারে পরামর্শ নিতে। ব্রাইড বলে শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে। শুক্রবার নাকি জ্যোৎস্না রাত, ব্রাইডের নাকি জ্যোৎস্না রাতে শুটিং আছে নায়িকা ত্রিধার সাথে। সুগা কথার ফাঁকে খেয়াল করেছে ত্রিধা বারবার ব্রাইডের দিকে তাকাচ্ছিল, দৃষ্টি অন্যরকম। তারপর সুগা ব্রাইডকে প্রশ্ন করায় জানতে পারে ত্রিধা নাকি ব্রাইডকে পাগলের মতো ভালোবাসে, যেভাবে ব্রাইড দেখে ভালোবাসে। ব্রাইডের জন্যই নাকি মিডিয়া জগতে এসেছে সে। ব্রাইডের মন থেকে দেখে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নেবে সেই আশায়। ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছে ব্রাইড। কোথায় কোথায় সুগা জানতে পারে ব্রাইডের মা তাকে বিয়ের চাপ দিচ্ছে, কিন্তু ব্রাইড কিছুতেই বিয়ে করবে না, কারণ ব্রাইড খুব খারাপ ভাবে তেতে ফেসে গেছে। ব্রাইডের মাঝে মাঝে দম বন্ধ কর কষ্ট হয়, তখন চেষ্টা করে তে নামক মাইজাল থেকে বেরোতে, কিন্তু পারে না। ব্রাইড বলে, ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি, আমার তখন খারাপ লাগে। আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তাই অন্য কারোর ব্যাকুলতা আমি বুঝি। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, তেও আমাকে দিতে পারে না। তে জাংকুককে খুব ভালোবাসে। আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকে সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়, বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক, তবে এটাই বাস্তবতা। ত্রিধার ভালোবাসাকে আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষে সারা দেওয়া সম্ভব নয়। কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্য জন্মায়, তার মধ্যে আমি একজন, হয়তো তে তার মধ্যে আরেকজন। এটা ভাবতেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি তেকে, তে ভালোবাসে জাংকুককে। সবার ভালোবাসাই সত্য। কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। আমার মতো? তোমার মতো। তুমি জিমিনকে ভালোবাসো, জিমিনও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। তুমি জিমিনকে খুব দ্রুত বিয়ে করে নাও, যাই হয়ে যাক কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। ভাই, তোমার যে কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু জিমিনে আমি মরে গেলেও ছাড়বো না। আমি আমার সৌভাগ্য ধরে রাখবো। এরপর ব্রাইড শুটিং করতে চলে যায় আর সুগা উঠে আসে। জাংকুক তেকে নিয়ে অন্দরমহলে চলে এসেছে, তাই সকালে জিমিন ন্যান্সিও দেখা করতে এসেছিল, আবার দুপুরে চলে গিয়েছে। জাংকুক তের ঘরে আসে।
দরজা থেকে থেকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বোনেদেরও না, নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনেদেরই ক্ষতি হবে। বাইরে একজন আছে, বাড়ির গেটও দুজন আছে, বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোনোর চেষ্টাও করো না। জীবনকে বিয়ে দিতে চাই, খুব দ্রুত। ন্যান্সিকেও। ন্যান্সিকেও কেন? আমার ভবিষ্যৎ আমি জানি না, হয় জেলে নয় মৃত্যু, কিছু একটা হবেই। তৎক্ষণিক জাঙ্কুক কিছু বলার মতো খুঁজে পেল না, সময় নিয়ে বলল, সুগা আর জিমিকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি। সুগার সাথে কথা বলতে পারো? সত্যি? কি করছিল? মেলায় কি করতে যায়? তে বুঝতে পারে। তে বলল, ছোট ভাই আপনার মতো হবে না তার কোনো নিশ্চয়তা আছে? সুগা আমাদের বংশের না, তাই আমার সাথে নেই। বাইরে কিছু করে নাকি জানি না। শুনুন, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই। সন্ধ্যায় কথা হবে। এরপর সন্ধ্যাবেলা তে নিজ ঘরে বসে অপেক্ষা করছিল সুগার জন্য। একটু পর জাঙ্কুক আর সুগা ঘরে প্রবেশ করে। সুগার বুক কাঁপছে, সুগা চিন্তিত। তে সুগাকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। সুগা বসলো। সুগা বুঝতে পারছে না কি হতে চলেছে। গোপনে ঢোকেলে একবার জাঙ্কুককে আরেকবার তেকে দেখলো। তে বলল, কেমন আছেন? ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, শুধু শুধু এভাবেই কথা বলি। জীবনের সাথে আপনার সম্পর্কটা কি? তীর প্রশ্ন শুনে সুগার দম গলায় এসে আটকে যায়। সামনে বড় ভাই জাঙ্কুক, যাকে সে জমের মতো ভয় পায়, প্রশ্ন করেছে জিমিনের বড় বোন, যে বোনকে জিমিন সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। সুগাকে চুপ থাকতে দেখে তে বলল, বলুন ছোট ভাই। সুগা বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়লো, তারপর বলল, কোনো নাম নাই। আমি জিমিনকে পছন্দ করি আর জিমিন আমারে। আপনি বা আপনার পরিবারের বিয়ের জন্য প্রস্তুত আছেন? জিমিনকে বিয়ে করতে চান? সুগা আবারও জাঙ্কুককে আর তেকে দেখলো। জাঙ্কুক তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। জাঙ্কুক নীরব দর্শক। সুগা বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকের অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। সুগা ধীর সুস্থে বলল, আম্মা আব্বা অনেকদিন ধরে বিয়ের কথা বলতেছে, আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? জানি না ভাবি, আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না, হুট করে মনে হইতেছে চামড়ায় যায় আসে না, মনের টানটা আসল। যারে ভালোবাসা যায় তার সবকিছুই ভালোবাসা যায়, সবকিছুর উপরে ভালোবাসা। ভালোবাসার সামনে সবকিছুই তুচ্ছ। সুগার কথা শুনে তের বুকটা কেমন করে ওঠে। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও আর চোখে তাকায়। দুজনে চোখাচোখি হতেই জাঙ্কুক উঠে চলে যায়। সুগা ভেবাচেরা খেয়ে গেল। বলল, ভাবি ভুল কিছু কইছি? ভাই রাগ করে চলে গেল। ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। জিমিনকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়িতে ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন। আমি আমার বোনকে বিয়ে দিব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমি চাই না সেই বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সবকিছু হবে। সুগা খুব অবাক হয়। সুগা ভেবেছিল তে রাজি হবে না, তাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু তে তো রাজি। সুগা নিজেকে ভাগ্যবান মনে হতে থাকে। সুগা আনন্দে আত্মহারা। তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সুগা ভাবেনি। ঠোঁটে হাসি রেখে সুগা বলল, আমি শনিবারই বাড়িতে যাবো, রবিবার আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা করেন না। আসি ভাবি। সুগা তাড়াহুড়া পায়ে বেরিয়ে যায়। তে হাসে। সুগা একদম জিমিনের মতো চটপটে চঞ্চল। জাঙ্কুক জানালার ধারে দাঁড়িয়েছিল। তেকে হাসতে দেখে জাঙ্কুকের ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। তখন ইমুগি আসে, জাঙ্কুককে জানায় শুক্রবারের সমাবেশ হচ্ছে না। কেন? শীতের কাপড় এখনো আসেনি। কাল দিন পরেই শুক্রবার। আব্বার কাজই এমন, ভাগ্য ভালো গ্রামবাসীদের আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তা কি তাদের জানানো হয়েছে? হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরভিদের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমিয়ে না থাকলে এমন কিছুই হতো না। তো ঘুমালি কেন? তুই বইয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। এর বুকেও ডর ভয় নাই, সব তোর দোষ। আমার সাথে গলা উঁচু করে কথা বলবি না। কি করবি? মারবি? মার। ইমুগি, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানা না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। ইমুগি জাঙ্কুকের দিকে অগ্নি দৃষ্টি ছুঁড়ে দিয়ে চলে যায়। জাঙ্কুক রিল খামচে ধরে। জেনি বিলিতে পড়তে যাওয়ার পর বিলিতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। জাঙ্কুক অনুমতি দিয়েছে। এবারে আসার পর তে ফোনের সাথে দেখা করেছে, তাও আবার যায় দেখা করতে। তখন ফোনা থেকে তার কাহিনী বলতে শুরু করে। জীবনবারে ছেলেরা ছেলে সন্তানদের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের ওপর কথা বলতে না পারে। সব জানা সত্ত্বেও চুপচাপ মেনে নেয়। ফইনার মা মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো। তাকে ভুলিয়ে ভালিয়ে মজিদ গরিব অসহায় ফইনাকে বিয়ে করে অত্যাচার করে। পরে ফইনার মা এগুলো জেনে যাওয়ায় তাকেও মেরে ফেলেছিল মজিদ ফইনার চোখের সামনে। ফইনা এগুলো বলে কাঁদতে থাকে। তে ফইনার চোখের জল মুছে দিয়ে বলে, কথা দিচ্ছি মজিদের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। রাতে তে শুতে আসে ফইনার কাছে। ফইনা তের দিকে তাকিয়ে একবার শুধু হাসে। তে দূরে দূরে বুক নিয়ে চোখ বুজে। কিছু মুহূর্ত পার হতে দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয়। আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফইনার প্রাণহীন দেহটার উপর আশ্রে পড়ে বলল,
আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা। জাঙ্কুক সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে, দ্রুত গতিতে ছুটে আসে। মজিদের ঘুম ভেঙে যায়। এই কান্না শুনে তিনি অবাক হলেন। জাঙ্কুককে থেকে মারেন না? তাহলে এই মেয়ে এভাবে কাঁদে কেন? তিনি ঘর থেকে বের হন। জাঙ্কুক ফইনার পাশে এসে দাঁড়ায়, আলতো করে ছুঁয়ে রাখলো, আম্মা। ফইনার সারা নেই। জাঙ্কুকের মস্তিষ্ক যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই, জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। চারপাশ থমকে যায়। মজিদ ঘরে এসে প্রবেশ করতে জাঙ্কুক তার উপর ঝাঁপিয়ে পড়ে। জাঙ্কুকের রক্তপূর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে। রাগে কাঁপতে থাকে জাঙ্কুক। মজিদকে এলোপাথারি ঘুষি দিল, তারপর গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আম্মার উপর হাত তুলতে না করেছিলাম তোকে। দুজন ব্যক্তি জাঙ্কুকে ঝাপটে ধরে। জাঙ্কুক রাগে কাঁপছে। জাঙ্কুকের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। ফইনার মৃত্যুর 2 দিন কেটে যায়। জাঙ্কুকের এখনো কান্না থামেনি। ফইনার ঘরে পালঙ্কে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে জাঙ্কুক। কারো উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক চোখ তুলে তাকালো। এই ঘরে প্রবেশ করে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। অন্যের মা তো, তাই না? যে মেয়েগুলোকে স্বীকার করেন সেই মেয়েগুলোর মায়েদেরও একই রকম কষ্ট হয়। আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছো? যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন? কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসেবে কি করেছেন? উল্টো কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে কিচ্ছু জানতেন না, কষ্ট পাবে কেন? তিনি কখন জেনেছেন সব? যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে, যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন। কিভাবে জেনেছে? এত প্রশ্ন করো কেন? হ্যাঁ, আমি জানতে চাই। জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি, আমি চুপ করে সহ্য করেছি। আম্মাকে কিচ্ছু বলিনি, তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি বলো? আপনি পাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনও বোঝেননি কেন? কিভাবে লুকিয়ে রেখেছেন? জাঙ্কুক চট করে উঠে দাঁড়ায়। মনে শক্ত রাগ পালঙ্কের সাথে লাথি মেরে মিটিয়ে নিল জাঙ্কুক, তারপর বেরিয়ে যায়। তেরও রাগ হয় খুব। তিনি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। আলমারি খুলে ছুরি নিল। সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল। তে আলমারি কপাট লাগাতে গেলেই একটা চিঠি মেঝেতে পড়ে। তে দ্রুত চিঠিটি তুলল। জিমি সকালে গিয়েছে। জিহু পেন নামে কিম বাড়িতে এই চিঠি পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা ছিল, তে ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ। তাই জিমি অথবা ন্যান্সি কেউই পড়েনি। তে এখনো পড়েনি। তে যত্ন করে রেখে দেয়, সময় বুঝে পড়বে। জাঙ্কুক 3য় তলায় গিয়ে একটা ঘরে এসে বসলো। তার নিজেকে পাগল পাগল লাগছে। জাঙ্কুক জানালার বাইরে মিনিট 2 তাকিয়ে থাকে, তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে। 3বারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে, তবু জ্ঞান হারায়নি জাঙ্কুক। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। কিম বাড়ির পথে দাঁড়িয়ে আছে সুগা। আগামীকাল ফিরবে, তাই জিমির সাথে দেখা করতে এসেছে। জিমিন আসলে সুগা সব জানায় জিমিনকে। সুগা তার বাবা মা নিয়ে আসবে সব বলে চলে যেতে নেয়। তখন জিমিন বলে, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। সুগা জিমিনের চোখে চোখ রেখে মাথা নাড়ালো। সন্ধ্যার পূর্ব মুহূর্তে আলোয় জিমিনকে তার অপসরই মনে হচ্ছে। জিমিন সুগার তাকানো দেখে লজ্জা পেল, বলল, কালো মানুষকে এভাবে দেখার কি আছে? তুমি যদি আমার চোখ দিয়ে নিজেরে দেখতা বুঝতে পারতে তুমি কি কতটা সুন্দর। কথাটি জিমিনের হৃদয় নাড়িয়ে দেয়। অন্দরমহলে মজিদ ছাড়া কোনো পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধ হয়। সুগা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। মদন মারা গেছে। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এই অবস্থা সেদিন তে পাতাল ঘরে যাওয়ার সময় মদনের মুখ না দেখি মাথায় আঘাত করে একই স্থানে, যার ফলে মদন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায়। জাঙ্কুক পাতাল ঘরে আসে। রাফি জাঙ্কুকে দেখে আটকে উঠলো। মূলত তে জাঙ্কুকে না দেখে ছুরি মেরেছে, ফলে রক্তে জাঙ্কুকের শার্ট ভিজে গেছে। রাফি বলল, স্যার কিভাবে হলো এসব? দ্রুত পরিষ্কার করো। রাফেদ জাঙ্কুকে পরিষ্কার করে দিল। জাঙ্কুকে শার্ট পাল্টে পাঞ্জাবি পরলো। তার আর কোনো কাপড় নেই এখানে, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবি রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে হলো তের কথা। তে সাদা রং পছন্দ। প্রতি শুক্রবার জাঙ্কুক সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত। জুম্মায় যাওয়ার পূর্বে তে খুব যত্ন করে পাঞ্জাবির 3টা বোতাম লাগিয়ে দিত। লাগানো শেষে বলতো, আমার সুদর্শন স্বামী। তে যতবার এই কথা বলতো ততবার জাঙ্কুক প্রাণ খুলে এসেছে। জাঙ্কুক জানে না তের চোখে সে কতটা সুন্দর, কিন্তু তের দৃষ্টি ছিল মুগ্ধকর। মুগ্ধ হয়ে তে জাঙ্কুককে দেখতো। জাঙ্কুক পাঞ্জাবির বোতামে চুমু দেয়, তখনই কানে বেজে ওঠে, ছুবেন না আমায়, দূরে সরুন, আপনাকে আমি ঘৃণা করি। কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে। জাঙ্কুক নিজের চুল খামচে ধরে। রাগে চিৎকার করতে করতে ইয়নের পালঙ্কে লাথি দিতে থাকে। পালঙ্ক ভেঙে যায়। রাফেদ দৌড়ে আসে, কিন্তু জাঙ্কুকে ধরার সাহস হয় না। জাঙ্কুকে আর যে যাই ভাবুক, রাফেদ জানে জাঙ্কুক একটা পাগল, একটা সাইকো। সে যখন রেগে যায় সবকিছু তছনছ করে ফেলে। জাঙ্কুকের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে সেই মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে মৃত্যু কামনা করেছে। রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে। কত মেয়ে জাঙ্কুককে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেওয়ার জন্য, জাঙ্কুক ছাড়েনি। রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে। ভাবেনি এতটা
পার্শ্ববিক নির্মম এরা। কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না। বের হতে চাইলে মৃত্যু অনিবার্য, তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে। তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেয়া আঘাত। যেদিন রাফেদ বুঝতে পেরেছে জাঙ্কুকের দুর্বলতাতে, সেদিন থেকে সে দোয়া করছে জাঙ্কুক যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে। জাঙ্কুকের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বয়ে দিচ্ছে। জাঙ্কুক শান্ত হয়, রাফেদকে বলল, পানি আনো। রাফেদ পানি নিয়ে আসে। জাঙ্কুক পানি পান করে ধরফতে এসে প্রবেশ করে। রাফেদ চেয়ার নিয়ে আসে। জাঙ্কুক চেয়ারে বসলো না, মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো। B1-এ গেল, সেখানে একটাও মেয়ে নেই, শুকনো রক্ত পড়ে আছে। সবকটি মেয়ে কোরবান হয়ে গেছে। এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতো চেয়ার আছে। জাঙ্কুক সেখানে বসলো। জাঙ্কুক এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝলো। চোখের পর্দায় তীর রাজত্ব। জাঙ্কুক চোখ খুলে ছাদের দিকে তাকায়, তারপর রাফেদকে ডাকলো। রাফেদ দৌড়ে আসে। জাঙ্কুক রাফেদকে মিনিট তিনেক সময় নিয়ে দেখলো। তার চোখের দৃষ্টি শীতল। রাফেদের বুক দুরু করছে। জাঙ্কুক বলল, কেমন আছো? রাফেদ চমকে যায়। সে হতভম্ব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে উত্তর দিল, ভালো স্যার। তোমার বোনের ছেলে হয়েছে নাকি মেয়ে? ছেলে মেয়ে দুটোই। জমজ? জি স্যার। তুমি মুক্তি চাও? রাফেদ অবাকের চরম পর্যায়ে। জাঙ্কুক বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। স্যার আমি মারা যাচ্ছি। পা ছাড়ো রাফেদ, 30 মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না। উঠো, তারপর দৌড়াও। রাফেদ দ্রুত উঠে দাঁড়ালো। সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে। জাঙ্কুকের বুকটা খা করছে। রাফেদের চোখে মুখে মুক্তি যে আনন্দ জাঙ্কুক দেখেছে, সেই আনন্দ তৃষ্ণায় জাঙ্কুকের কলিজা শুকিয়ে যাচ্ছে। কবে এই তৃষ্ণা মিটবে, কবে? প্রতিভা ইনু চলে যেতেই তে বিছানা ছেড়ে টেবিলে বসলো। হাতে তুলে নিল কলম। প্রিয়তম, আমার প্রতিটি রচনা যেন বিষাক্ত হয়ে উঠেছে। আমি আপনাকে ভুলে যেতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। বিছানা চাদরে আপনার শরীরের ঘ্রাণ, শরীরের প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে। আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ। বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান। আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন, আপনার তিত জীবনের মিষ্টি আমি। আপনার মুখে ছিল হাজার হাজার শুকরিয়া। অথচ এই সময় এসে আপনি আপনার তিত জীবনটাকে বেছে নিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন আমাকে। এখন গভীর সমুদ্রের অতলে ছুঁড়ে দিলেন আমাকে। আপনার পাপের সাথে কেন আমি পাচ্ছি? আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি। এখনো আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই। আমার ভেতরে জ্বলন্ত আগুন নেভাতে আপনার এবং আপনার দলের প্রতিটি নরক পশুর রক্তের ভীষণ প্রয়োজন। এতটুকু লিখে তে থামলো। তের 2 চোখ বেয়ে জল পড়ছে। আর লেখা শক্তি পাচ্ছে না। ডায়ের পৃষ্ঠা ছিঁড়ে ডিসলাইয়ের আগুনে জ্বালিয়ে দিল। আলমারি খুলে জাঙ্কুকের দেয়া তলোয়ারটি হাতে নিল। তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষ কথাটি বলার সময় তের 2 চোখ বেয়ে জল নামে। তে তলোয়ারটি মেঝেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকলো। জাঙ্কুক যে পাশে সবসময় শুধু সেই জায়গাটা জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু হয় কোথায় মানুষটার উষ্ণ বুক? যেই বুকে মুখ গুজেতে তার সব কষ্ট ভুলে যেত। সময়টা রবিবার সকাল 8টা। বাড়ি জুড়ে সবার ছোটাছুটি। আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন, মগাকে ধমকে কাজ বোঝাচ্ছেন। চারদিকে উৎসব আমেজ। দুপুরে নামাজের পর স্কুল মাঠে সমাবেশ। আলোক ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীত বস্ত্র। এমগে অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় জাঙ্কুক এদিক ওদিক দেখে খলিলকে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি, তের গায়ে হাত তো দূরে থাক, কারো চোখও যেন না পড়ে। তোর 2 চামচারে বলে যা তের উপর ভালো করে খেয়াল রাখতে। পাতারে তো কোনো মেয়ে নাই, তাই চিন্তাও নাই। তবে কাউকে যেন কিছু না বলে, আর আমাদের উপর তেরে না আসে। তেরে আসলেও কিচ্ছু বলবি না, সুন্দর করে সামলাবি। ধুর, এই মায়েরা কতদিন এভাবে রাখবি? হুদায় ভেজাল। জাঙ্কুক রেগে ইমুগের দিকে পা বাড়ালো। খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত ইমুগের বুকে ধাক্কা দিয়ে বলল, যা কইতাছি হুন, কুকি তুই যা, তোর বরে কেউ কিছু কইব না। জাঙ্কুক ইমুগের চোখের দিকে তাকালো। চোখের দৃষ্টি দিয়ে সে ইমুগিকে সাবধান করে দিল, তারপর জায়গা ছাড়লো। জাঙ্কুক অন্দরমহলে প্রবেশ করলো। জাঙ্কুক ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢুকে। তাকে ঢাকা যেতে হবে, হাতে সময় আছে। তবু জাঙ্কুক আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে। জাঙ্কুক নিশ্চিত তে চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। 31টা মেয়ে যখন জোগাড় হয়ে গেছে, তখন আর রাখার মানে নেই। তে কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় জাঙ্কুকের শার্ট দেখে বুঝতে পারলো জাঙ্কুক গোসলখানায় আছে। তাৎক্ষণিক তে ভাবলো জাঙ্কুকের শার্টের পকেটে তল্লাশি চালাবে, যদি পাতার ঘরে চাবি পাওয়া যায়। হাতে সময় নেই, আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ওদিকে চাবির কথা মনে পড়তে জাঙ্কুক গোসলখানার দরজা খুললো। তে শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তের মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরোটা দৃশ্য জাঙ্কুকের চোখে পড়ে। জাঙ্কুক দরজা বন্ধ করে দেয়। তের হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। এই চাবি আর তের কাজে লাগবে না।
তে পাতাল ঘরে গিয়ে কিচ্ছু খুঁজে পাবে না। জাঙ্কুক নিশ্চিন্তে গোসল শেষ করলো। পরে তে চাবি নিয়ে ঠিকই পাতাল ঘরে যায়, কিন্তু কাউকে পায় না, কেউ নেই, সবকিছু চুপচাপ নির্জন। জাঙ্কুক আগে মেয়েগুলোকে সরিয়ে দিয়েছে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক, এটা জীবন বাড়ির বংশের আরেকটা রীতি। তে তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। তের বারবার মনে হচ্ছে সে চাইলে পারতো মেয়েগুলোকে বাঁচাতে, সুযোগ ছিল। ভেবেছিল আরো 2-3 দিন হাতে আছে। জাঙ্কুক এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে তে ভাবিনি এটা। ভাবলেও কাজ হতো না। ইমুকি ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো তে, এখনো তৈরি হও না কেন? আমাদের তো বের হতে হবে। তের আচমকা মনে হলো জাঙ্কুক মেয়েগুলোকে আজ রাতে গোডাউনে অথবা অফিসে রাখতে পারে, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়, কিন্তু কার সাহায্য নেবে সে? একটু ভাবার পর তের মাথায় ব্রাইডের নাম আসে। ব্রাইড চাইলে জাঙ্কুককে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে জাঙ্কুকের সম্পর্কে সব জেনে যাবে ব্রাইড, বলে হবে জাঙ্কুক। এটা ভাবতেই তের কষ্ট হয়। তে ঢোক গেলে নিজের আবেগ অনুভূতি সামলায়। তে জাঙ্কুককে মনে মনে বলে দিল, এখন ব্রাইডই একমাত্র আশা। তে শুনেছে শুটিং করতে এখানে এসেছে ব্রাইড। তে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ব্রাইডের সাথে আজ যোগাযোগ করতেই হবে। ইমুকে বের হতে তে দ্রুত বরকা নিকাব পরে নিল। মাথার উপর সূর্য, মাঠ ভর্তি মানুষ, এক পাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষেরা। উপস্থিতি প্রতিটি মানুষ খুব খুশি। এত মানুষকে শীতবস্ত্র দেওয়া তো কম কথা নয়। সেই কাজটা যখন জীবনবাড়ির মানুষেরা করে সবার কাছে, তখন তারা ফেসবুক হয়ে ওঠে। মসজিদ ও খলিল শীতবস্ত্র বিতরণ করছেন। তে এক পাশে দাঁড়িয়ে আছে, তের সাথে আঠার মতো লেগে আছে দুজন লোক দুই দিকে দাঁড়ানো। তাদের চোখ সর্বক্ষণ তের ওপর। তের চোখ দুটি ব্রাইটকে খুঁজছে। ব্রাইট এখানে আসবে নাকি তে জানে না, তবে প্রার্থনা করছে সে যেন আসে। ব্রাইট নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে। ব্রাইট ভিড় ঠেলে এক পাশে দাঁড়ালো। সাথে আছে ত্রিধা, তাকে দেখার জন্য এসেছে ব্রাইডের সঙ্গে। একটু পর ব্রাইড শুনে তে নাকি তাকে খুঁজেছে। এই যে অসম্ভব। ব্রাইড তের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। তে যেখানে ছিল সেখানে নেই। ব্রাইড চারপাশে চোখ বুলিয়ে তের দেখা পেল না। ব্রাইড ঘাটের দিকে গেল। মূলত শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছিল বলে স্কুলের পেছনে ঝোপঝাড়ে আর মাদানী নদীর কাছে মাথায় পানি দেওয়ার জন্য এসেছে তে। দুজন লোকও সাথে যায়। শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে দূরে সরিয়ে দেয়। তারপর শাহানা নিকাব খুলে মাথায় পানি দিল। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করলো। বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসলো। তে চারপাশ দেখে নিজের নিকাব খুললো। চোখ দুটি জ্বলছে। পানি দেওয়া খুব প্রয়োজন। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায়। ব্রাইড ঘাটে এসে থামে। তে মুখ ধুয়ে পেছনে ফিরতে দূরে ব্রাইডকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তের গলায় কালো খয়েরি দাগ, মুখের ক্ষত, মুখের অবস্থা দিনের আলোর মতো ব্রাইডের চোখের সামনে ভেসে ওঠে। শাহানা তের এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে সমাবেশে চলে এসেছে। তের সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই তের এই অবস্থা সে দেখেনি। ব্রাইডের কথা হারিয়ে যায়। বাখারা হয়ে পড়ে ব্রাইড। তে দ্রুত নিকাব পরে নিল। তে উপরে উঠে আসে। শাহানা তের হাত ধরে বলে, ও তে, তোমার এই অবস্থা কেমনে হইলো? বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। তের শরীরে যে দাগ সে দেখেছে, এতে নিশ্চিত কেউ মেরেছে। জাঙ্কুক তের জন্য কতটা পাগল সবাই জানে। সেই তের গায়ে মারের দাগ। জাঙ্কুকের তো মারার কথা না, অন্য কেউ পারবে না, তাহলে কিভাবে কি হলো? তার মাথায় কিছুই ঢুকছে না। তে ব্রাইডকে বলল, আপনার সাথে আমার কথা ছিল। কি হয়েছে তোমার সাথে? ব্রাইডের চোখের কানে সে জল জমে। তে অপ্রস্তুত হয়ে পড়ে। ব্রাইড এক পা এগিয়ে এসে আবার প্রশ্ন করলো, কে মেরেছে? তে ব্রাইডের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো। পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে তের দিকে। ত্রিধা তের শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়। সে আগ্রহ নিয়ে তের চোখ দেখছে। কাদার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি। অসম্ভব সুন্দর চোখ, টানা টানা চোখ বোধ একই বলে। তে ব্রাইডকে প্রশ্ন ছুঁয়ে মারলো, মারার দাগ হতে যাবে কেন? মুখে দাগ, গলা চেপে ধরার দাগ, চোখ ফুলে আছে। কে বলবে এটা মারার দাগ না? জাঙ্কুক মেরেছে? সব বলবো। আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার সাহায্য প্রয়োজন। অনুগ্রহ করে শুনুন। পরপুরুষের কাছে কি তার সাহায্য তোমার তে? আপা, আমি আপনাকে সব বলবো, একটু সময় দিন। অন্যদিকে তেকে পাহারা দেয়া দুজন লোককে একা দাঁড়িয়ে থাকতে দেখে ইমুগি তেকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে ঘাটে এসে উকি দেয়। বাড়ির সামনে তেকে দেখে ভয় হয় ইমুগির। ইমুগি দূর থেকে ডাকলো, তে। তে তাকালো। ইমুগি এগিয়ে এসে বলল, চাচা যেতে বলেছেন। আমি তের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। কি কথা? ব্যক্তিগত। দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। তে আমাদের বাড়ির বউ, সে যা তার সাথে বাইরে নির্জনে কথা বলতে পারে না। তে আমাকে কিছু বলতে চায়। তে চলো, চাচা ডাকে। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ব্রাইট পথ আটকে দাঁড়ায়। আমাকে বলে যাও, তোমার গলায় কিসের দাগ? মুখে কিসের দাগ? কে মেরেছে? প্রশ্নটি কানে আসতে ইমুগির গলা শুকিয়ে যায়। এত কিছু কি করে দেখলো ব্রাইট? কে দেখিয়েছে? এভাবে বাইরের পর পুরুষকে নিজের গলা দেখিয়ে বেড়াচ্ছে। ইমুগি তার আসল রূপ ভাষা নিয়ন্ত্রণ করতে পারলো না। তের উদ্দেশ্যে বলল, তুমি না সতী সাবিত্রী? পরপুরুষকে গলা দেখিয়ে বেড়াও, জাঙ্কুক কি জানে? ব্রাইডের মাথা চড়ে যায়। ব্রাইড ইমুগির শার্টের কলা চেপে ধরে দাঁত চেপে বলল, মুখ সামনে কথা বলুন। ইমুগি ব্রাইডকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, অন্যের বইয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন। তে চলো। ইমুগি তের হাত চেপে ধরে।
তে এক ঝটকা ইমুগির হাত ছড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি একাই যেতে পারি। তারপর ব্রাইটকে বলল, কথা বাড়াবেন না, আমাকে যেতে দিন। কাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে বলো। ইমুগি ব্রাইটকে ধাক্কা দিয়ে সরাতে চাইলো। ব্রাইট ইমুগির হাত ধরে ফেললো। ইমুগি মুখের কাছে গিয়ে চাপা সরে বলল, এই আমার হৃদয় যত্নে রাখা জীবন্ত ফুল, তার গায়ে আঘাত করার সাহস যে দেখিয়েছে তাকে আমি টুকরো টুকরো করব। ব্রাইটের হুমকি ইমুগির গায়ে আগুন ধরিয়ে দেয়। ইমুগি জাঙ্কুককে সহ্য করে, কারণ জাঙ্কুক ঠান্ডা মাথার খুনি, চোখের পলকে যে কাউকে ধ্বংস করে দিতে পারে। সব থেকে বড় কথা, জাঙ্কুক বাড়ি, পাতার ঘর, অফিস, গোডাউন সবকিছুর মালিক। তাই ইমুগি জাঙ্কুকের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাই বলে সাধারণ জগতের একজন অভিনেতার হুমকি সহ্য করবে? কিছুতেই না। ইমুগি ব্রাইডের চোখে আগুন চোখে তাকিয়ে বলল, এসব সিনেমায় গিয়ে বলুন, নাম বাড়বে। ব্রাইড ইমুগিকে ছেড়ে তের দিকে মুখ করে দাঁড়ালো। বলল, তে তুমি তো ভীতু না, ভয় পেও না, আমাকে বলো কি হয়েছে তোমার সাথে? আমি কাউকে ভয় পাচ্ছি না, আপনার সাথে পরে কথা বলবো। পরে কিসের কথা? হ্যাঁ? ইমুগি তের মুখের উপর ঝুঁকেছে বলে ব্রাইডের রাগ বাড়ে। ব্রাইড ইমুগির পিঠের শার্ট খামচে ধরে, সঙ্গে সঙ্গে ইমুগি ব্রাইডের মুখ বরাবর খুশি মারলো। দুজন মারামারির পর্যায়ে চলে যায়। চিধা তে কেউ থামাতে পারে না। আর কিছু সময় এভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে। জাহানা চিৎকার করতে করতে স্কুল মাঠের সামনে ছুটে যায়। তার চিৎকার শুনে উপস্থিত মানুষের মাঝে হট্টগোল শুরু হয়। শৃঙ্খলা ভেঙে যায়। মজিদ খুলে ছুটে আসে স্কুলের পিছনে। সবাই মিলে ব্রাইড আর ইমুগিকে থামালো। তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে। গুরুজনেরা জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করেছিল। মজিদ হাত তুলে সবাইকে থামালেন। তারপর ইমুগির দিকে তাকালেন। ইমুগি চোখের ইশারায় কিছু বলেছে, কিন্তু মজিদ বুঝতে পারেনি। তিনি ইমুগিকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা ইমুগি? এমন অসভ্যতামের মানে কি? ব্রাইড তীর পথ আটকে ছিল। ইমুগির কথা শুনে মানুষের মুখ থেকে ব্রাইডের উদ্দেশ্যে স্মৃতি বেরিয়ে আসে। মজিদ ব্রাইডকে প্রশ্ন করলো, ইমুগি যা বলছি সত্যি? কিন্তু আমি তের গলায় মুখে দাগ দেখেছি। গলায় যে দাগ, সেই দাগ দেখে বোঝা যায় তার গলা কেউ চেপে ধরেছিল। মুখে ক্ষত, নখের আঁচড়, চোখ ফোলা। আমি শুধু জানতে চাচ্ছিলাম এসব কি করে হয়েছে, কে মেরেছে? ব্রাইডের কথা শুনে মজিদের মাথা ঘুরে যায়। জাঙ্কুক বলেছিল তেকে সমাবেশে না আনতে, এতে সমস্যা হতে পারে। মজিদ জাঙ্কুকের কথায় গুরুত্ব দেননি। মজিদের মুখের রংটা পাল্টে যাওয়া ব্রাইডের চোখে পড়ে। সে ভেবে নেয় এই সম্পর্কে মজিদও জানে। ব্রাইড সবার সামনে প্রশ্ন করে, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কি করে এলো? তুমি কি করে দেখেছো? ঘাটে নিকাব খুলে মুখে পানি। তুমি বাড়িতে এসো, এই নিয়ে কথা হবে। মজিদ ভেতরে ভেতরে ভয়ে জমে গিয়েছেন। তে যদি মুখ খুলে কি হবে? এখানে মজিদের প্রতিপক্ষরা রয়েছে, তারা সুযোগ নেবে। ব্রাইড কিছু একটা বলতে চেয়েছিল। তারপরে মজিদের এক প্রতিপক্ষ বললেন, বাড়ির বউয়ের গায়ে মারের দাগ, এটা তো ভালো কথা না। মাতব্বর কি ছেলের বউয়ের উপর অত্যাচার করে? হয়তো কথা বলবেন না। আমাদের বাড়ির বউরা রানীর মতো থাকে, গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। কথা বলার পূর্বে বিবেচনা করে বলবেন। তাহলে কি নায়ক সাহেব মিথ্যা কথা বলছেন? আরো দুজন তাল মিলিয়ে বলল, আমরা সত্যটা জানতে চাই। তের শরীরে মারের দাগ আছে। এই কথা শুনে জিমিন মানুষের মাঝখান থেকে বেরিয়ে এসে তের পাশ ঘেঁষে দাঁড়ালো। বলল, আপা, ব্রাইড ভাই কি বলছে? তে নিরুত্তর। খলিল উত্তেজিত হয়ে পড়ে। সবাই জেনে যায় এই ভয়ে। আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বলেন, ব্রাইড মিছা কথা কইতাছে। খলিলের কথা শুনে মজিদের ইচ্ছা হয় খলিলকে জুতা দিয়ে পিটাতে। এইটুকু মিথ্যা না, দাগগুলো এখনো তাজা। তে তো সামনেই আছে। তে মার নিকাবটা সরালেই হাসামিশা জানা যাইব। মজিদ জানতেন কেউ এরকম কিছু বল। এখন প্রমাণিত হয়ে যাবে খলিল মিথ্যা বলছে। তে চেয়েছিল অন্যভাবে এই অধ্যায় সমাপ্তি করতে। যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে, সেহেতু উচিত সব ফাঁস করে দেওয়া। এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারবে। তে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করলো। তের মুখের দাগগুলো দেখে মানুষের কোলাহল বেড়ে যায়। সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে। জিমিনের তের অবস্থা দেখে বুকে ছাদ করে ওঠে। জিমিন তের সামনে এসে নিকাব তুলে গলা দেখে চমকে যায়। মেয়েটার কি অবস্থা? মাতব্বর এইভাবে কি বউদের রানী করে রাখেন? মুজিদের বুকের ব্যথা বাড়ে। এক পা পিছিয়ে যান। কি হচ্ছে এসব? ইমুগি তের ভাব দেখে ধারণা করছে তে এখনই সব বলে দিবে। তাই ইমুগি ঢোক গিরে আচমকা বলে উঠলো, জাঙ্কুক মেরেছে, এমনি এমনি মারেনি। তে ব্রাইডের সাথে 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও লুকিয়ে তারা ঢাকা মেলামেশা করেছে। জাঙ্কুক কয়েকদিন আগে হাতে নাতে ধরেছে, তাই জাঙ্কুক মেরেছে। ইমুগির কথা শুনে তে ও ব্রাইডের মাথায় যেন বাস পড়ে। মজিদের চোখ দুটি জলজল করে ওঠে। ইমুগি বাঁচার পথ খুঁজে দিয়েছে। ব্রাইড ক্রোধে আক্রোশে ইমুগির উপর ঝাঁপিয়ে পড়ে। কয়জন মিলে ব্রাইডকে আটকায়। ব্রাইড চেঁচিয়ে বলল, মিথ্যাবাদী! মাতব্বর সাহেব, সত্যিটা খুলে বলেন। আমি চাইনি আমার বউয়ের কোনো দুর্নাম হোক। হাজার হোক সে আমার একমাত্র ছেলের বউ, কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করেছে তখন না বলে উপায় নেই। আপনারা অনেকেই জানেন কিম বাড়িতে ব্রাইড একবার শুটিং করতে এসেছিল। তখন তে আর ব্রাইডের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমার ছেলে জাঙ্কুকের সাথে তের বিয়ে হয়। জাঙ্কুক তেকে নিয়ে ঢাকায় চলে যায়। ঢাকা ব্রাইডের সাথে তের অবৈধ সম্পর্ক চলতে থাকে। আমার বোকা ছিল কখনো ধরতে পারিনি। গ্রামে আসার পর ব্রাইড 2 বার আমাদের বাড়িতে গিয়েছিল। প্রমাণ আছে, কিন্তু অনেকেই দেখেছেন তো? কয়েকজনে বলা বলি করলো তারা দেখেছে। মজিদ বললেন, ব্রাইড কিন্তু তের জন্য যেত। একদিন রাতেও যায়। তখন জাঙ্কুক হাতে নাতে ধরে দুজনকে। তাই জাঙ্কুক তের গায়ের উপর হাত তুলে রাগে একটু মার দেয়। এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের? মিথ্যা কথা আপনি বানিয়ে কুৎসা লাগাচ্ছেন।
আমার আর কিছু বলার নেই, বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। মজিদ মিথ্যা বলবে না, তিনি মহৎ মানুষ। মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয়বারের মতো তের চরিত্রে ছিছি ধিক্কার ছড়ে মারে গ্রামবাসী। তে চিৎকার করে সবার উদ্দেশ্যে বলে, সবাই আমার কথা শুনুন। কেউ তের কথা শুনো না, সবাই চেঁচামেচিতে তার গলার স্বর কারো কানেই যায় না। মজিদ 2 হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল থেমে যায়। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে, আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাই না। ইমুকে তেকে বাড়িতে নিয়ে যাও। ইমুকে তেকে ছুটে উদ্যত হতেই ব্রাইট চেঁচিয়ে বলল, তে যাবে না। ব্রাইট তের জন্য ভয় পাচ্ছে। জুন বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যা চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদের মিথ্যা অভিনয় তাকে অবাক করেছে। এরা তেকে বাড়িতে নিয়ে গিয়ে কি করবে কে জানে। ইমুকে ব্রাইডের কথা শুনলো না। ইমুকে তেকে ধমকের সুরে বলল, বাড়ি চলো তে। তারপর হাত ধরলো। সঙ্গে সঙ্গে তেও ইমুকের হাত চেপে ধরলো। চাপা ফেলে বলল, 6 বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে না আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে। তে ইমুগের মুখের উপর থুতু ছুঁড়ে মারলো। ইমুগের তের দিকে আগুন চোখে তাকায়। তে ওপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। তের পিছনে দাঁড়িয়ে ছিল জিমিন। জিমিন আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না। ইমুগের পূর্বে ইমুগের গালের শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল জিমিন। ইমুগের রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। ইমুগি জিমিনের গলা চেপে ধরে। শাহানা খলিল ইমুগিকে আটকানোর চেষ্টা করে। ইমুগি রাগে কিরমির করছে। ইমুকে জিমিনদের স্যার, মানুষ দেখতাছে। ইমুগি ছাড়লো না। তে ইমুগির পেট বরাবর জোরে লাথি বসায়। ইমুগি ছিটকে দৌড়ে সরে যায়। জিমিন মাটিতে লুটিয়ে পড়ে। সুগা আজকে তার বাবা মাকে নিয়ে জীবন বাড়িতে এসেছে। যখন শুনলো জীবন বাড়ির সবাই এখানে, তখন বাবা মাকে রেখে সুগা এখানে চলে এসেছে। সুগা দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। স্কুল মাঠে পৌঁছাতে উঁচু টিলারে ইমুগিকে জিমিনের গলা চেপে ধরতে দেখলো সুগা। সুগার রক্ত মাথায় উঠে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল সুগা। সুগা দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। সুগার চোখের দৃষ্টি ইমুগের দিকে। মজিদ দ্রুত তে ইমুগের মাঝখানে গিয়ে দাঁড়ালো। চিৎকার করে বলল, কি হচ্ছে থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামলো না। সুগার উপস্থিতি সব লন্ডভন্ড করে দিল। সুগা বাঘের মতো লাফিয়ে উঠে টিলারের উপর। বাঁশ দিয়ে ইমুগের মাথায় আঘাত করতে গিয়ে শাহানা, খলিল সহ আরো 2 জন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যায়। সুগা খুব রাগী। সুগাকে এলাকার সবাই মাথা খারাপ বলে। রাগের বয়সে কখন কি করে বসে নিজেও জানে না। মানুষজন ছুটাছুটি করে পালাতে থাকে। শুধু সুগার হুঙ্কার শোনা যায় চারদিকে। সুগা ইমুগিকে বলছে, কুত্তার বাচ্চা তুই কার গায়ে হাত দিছস? তোকে আজ মাটির ভিতরে গাইতে ফেলমু। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ মাতব্বরের লোকেরা সুগাকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয় দূর থেকে 2 হাতে মুখ ঢেকে ফুফাচ্ছে। ত্রিধা মাটিতে বসে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক ব্রাইটকে ঝাপটে ধরে রেখেছে। ব্রাইট ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য ত্রিধা কিছুতেই সহ্য করতে পারছে না। তে জিমিনকে বুকের সাথে চেপে ধরলো। জিমিন ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। সুগা রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। ইমুকে ধরতে পারলে সুগা চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলারের ওপর 15-20 জনে একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতহীন ভাবে। মজিদ ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাতকে ফিসফিসিয়ে বললেন, ব্রাইটকে ছুরি মারতে। মিনিট কয়েকের মধ্যে ব্রাইটের দেহ লুটিয়ে পড়ে মাটিতে। ইমুগি তাৎক্ষণিক তেকে খুঁজলো। দেখলো তে মাটিতে পড়ে আছে। তের চোখ দুটি বোঝা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। ব্রাইট হয় মারা যাবে, নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে। আর তেকে একবার বাড়িতে নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। থেকে অজ্ঞান করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। জিমিনকেও যেমন বাড়িতে নিয়ে যাওয়া হয়। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে মজিদ বলেছেন, তে দোষী হলেও তার বোন দোষী নয়। ইমুগি জিমিনের সাথে অন্যায় করেছে, এই জন্য ইমুগির শাস্তি হবে। তিনি ইমুগিকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, জিমিন সুস্থ হলে জিমিনের কাছে ক্ষমা চাইবে ইমুগি।